সকলকে স্বাগতম ভাষা লইয়া ভালোবাসা নবম পর্বে। অষ্টম এবং বর্তমান এই নবম পর্বের মধ্যে দীর্ঘ এই বিরতির হেতু বহুলাংশে যান্ত্রিক। যাহা হোক, ফিরিয়া আসিতে পারিয়া আমি আনন্দিত বোধ করিতেছি। আজিকে আমরা যে বিষয়টি লইয়া আলাপ করিব তাহার নাম ইংরাজিতে ডাইগ্লসিয়া, বাংলায় যাহাকে আমরা বলিতে পারি দ্বিভাষা। একটি ভাষা যদি গৃহস্থ আলাপের জন্য একরূপে এবং দাপ্তরিক, সাহিত্যিক এবং বাকি সমস্ত আনুষ্ঠানিক কার্যাদির জন্য অন্য আরেকটি পৃথক রূপে ব্যবহৃত হইয়া থাকে, উক্ত বৈশিষ্ট্যকে ডাইগ্লসিয়া বলা হইয়া থাকে। যাহারা আমার আজিকার পর্বটি শ্রবণ করিতেছেন তাহারা নিশ্চয়ই বুঝিতে পারিতেছেন আমি বাংলার আনুষ্ঠানিক রূপটি ব্যবহার করিতেছি, যাহাকে বলা হয় সাধু ভাষা। নাম হইতেই ইহা স্পষ্ট হয় যে সাধু ভাষা শুদ্ধতা এবং ব্যাকরণের প্রতি কঠোর অনুরাগ প্রদর্শন করিয়া থাকে। সাধুকে ইংরাজি ক্লাসিক্যালের সাথে তুলনা করা যাইতে পারে। অপরদিকে বাংলার কথ্য যে রূপকে মানদণ্ড বলিয়া ধরা হয়, যে ভাষায় আমি আমার পূর্বতন ভিডিওগুলি নির্মাণ করিয়াছি, তাহার নাম চলিত। ইহা গ্রিক ভাষার দিমোতিকি গ্লোসা কিংবা লাতিন ভাষার সেরমো উলগারিসের সহিত তুলনীয়, কেননা চলিত শব্দ দ্বারা দিমোতিকি এবং উলগারিস এর একই অর্থ প্রকাশ পায়, যাহা হইল সর্বসাধারণের ভাষা। বাংলার জননী সংস্কৃত ভাষাতেও ইহা ছিল। সংস্কৃত, যেখানে লিখিত রূপ প্রাকৃত ব্যবহৃত হইত স্বাভাবিক বাক্যালাপের জন্য। সংস্কৃত, লাতিন ও গ্রিক ছাড়াও পৃথিবীর অনেক ভাষায় ডাইগ্লসিয়া লক্ষণীয়। ইহার প্রাচীনতম নিদর্শন বোধ করি প্রাচীন মিশরীয় ভাষার মধ্যবর্তী স্তর। কথ্য রূপে উক্ত ভাষার পরিবর্তন হওয়া সত্ত্বেও প্রায় ১৬শ শতাব্দীকাল উহা লিখিত ভাষারূপে ব্যবহৃত হইয়া আসিয়াছে। মূলত গুরুগম্ভীর আবহ এবং প্রাত্যহিক আলাপের মধ্যে পার্থক্য সৃষ্টি করাই ডাইগ্লসিয়ার কাজ। ঐতিহাসিক প্রেক্ষাপটে ইহাও পরিলক্ষিত হইয়াছে যে আঞ্চলিক কথ্য ভাষা বর্জন করিয়া দলীয় দস্তাবেজ এবং সাহিত্যের প্রয়োজনে সম্পূর্ণ ভিন্ন একটি ভাষা ব্যবহার করা হইয়াছে। প্রাচীন সুমেরিয়ান এবং লাতিন এরূপ ভাষার উদাহরণ। ডাইগ্লসিয়া আমাদের সময়েও বর্তমান। বাংলার কথা আগেই বলিয়াছি। চীনা, আরবি, জার্মান, হিন্দি, উর্দু, সিংহলি ইত্যাদি ভাষার কথ্য এবং লিখিত রূপগুলি ভিন্ন। তামিলের মতো কতিপয় ভাষায় ৩টি ভিন্ন রূপ পরিলক্ষিত হয়, যাহাকে ট্রাইগ্লসিয়া বলা যাইতে পারে। তামিল যেরকম প্রাচীন যুগ হইতে কথ্য ভাষা হিসেবে জীবিত রহিয়াছে, অনুরূপ আরেকটি উদাহরণ আরামাইক ভাষা। ইহার জীবদ্দশার প্রায় সকল সময়ই ভাষাটির ভিন্ন ভিন্ন রূপ কথ্য এবং লিখিত রূপে ব্যবহৃত হইয়া আসিয়াছে। বাংলা লইয়া আলাদা কিছু বলার রহিয়া যায়। বর্তমানে বাংলাতেও অনেকখানি ট্রাইগ্লসিয়া লক্ষ্য করা যাইতেছে, কেননা মানদণ্ড বলিয়া স্বীকৃত কথ্য বাংলা হইতে প্রাত্যহিক বাক্যালাপের বাংলা অনেকখানি পৃথক হইয়া পড়িয়াছে এবং ব্যক্তিবিশেষে তা আবার অনেকখানি ভিন্ন। ইহার কারণ অদাপ্তরিক এই ভাষাখানি কোনো একটি আঞ্চলিক রূপ কিংবা কোনো একটি প্রাচীনতর রূপ হইতে উদ্ভূত নহে, বরঞ্চ ইহা শুদ্ধ কথ্য, টিভি নাটকের জনপ্রিয় কতিপয় আধা আঞ্চলিক রূপ এবং কিঞ্চিৎ সাধু হইতেও অনুপ্রাণিত। এহেন অবস্থায় বাংলায় ডাই বা ট্রাইগ্লসিয়া আছে না অসংজ্ঞায়িত এনগ্লসিয়া আছে, তাহা ভাষাবিদরাই বিচার করিবেন। সর্বাপেক্ষা আতঙ্কের বিষয় হইল উক্ত জগাখিচুড়ি বর্তমানে লিখিত ভাষাতেও প্রবেশ করিয়াছে। যদিও পরিশুদ্ধ সাধু রীতি কথ্য রূপে দূরে থাকুক, লিখিত রূপে বর্তমানে পরিত্যাজ্য। আমার মতামত এই যে ইহাকে যদি সর্বস্তরে একটি মাত্র মানদণ্ড হিসেবে চালু করা যাইত, তবে বাংলা ভাষার যে লাগামহীন পরিবর্তন সাধন হইতেছে তাহা বোধ করি অনেকাংশে লোপ পাইত। আজিকে আর বক্তব্য দীর্ঘায়িত করিব না। আমি আশা করি অনতিকাল পরেই আবারও সাক্ষাৎ হইবে। ভিডিওখানি ভালো লাগলে লাইক প্রদান করিবার এবং আমার চ্যানেলখানিতে সাবস্ক্রাইব করিবার জন্য অনুরোধ করিতেছি। মজার ব্যাপার হইল ভিডিও শব্দটি লাতিন উইদেও হইতে আগত, যাহার আক্ষরিক অর্থ আমি দেখি। উক্ত শব্দ এবং সংস্কৃত ভিদিয়া অর্থাৎ জ্ঞান এবং গ্রিক ইদেয়া অর্থাৎ আকার বা ধারণা একই উৎস হইতে আগত। ইদেয়া হইতে ইংরাজি আইডিয়া শব্দ উদ্ভূত। যাহা হোক, ভিডিও দর্শনের জন্য আপনাকে ধন্যবাদ।